এখানে একজন মন্তব্য করেছেন যে বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই, আওয়ামী লীগ ছাড়া গতি নাই। হ্যাঁ, আপনি কি এরকম মনে করেন? বিএনপি এবং আওয়ামী লীগ? আমি এটা মনে করি না, তবে যারা মনে বলে যে আওয়ামী লীগের হাত থেকে টাকা নিয়ে বিএনপি চলে, ওই যে একটা ছেলে বলছে, নামটা কি, ওকে কিন্তু বিভিন্ন জায়গাতে ও বোধহয় আর বাংলাদেশে বাইরে নেওয়ার জন্য বিপদ হবে, আমি এটা মনে করি না। তবে একটা কথা বলি, আওয়ামী লীগ রাজনৈতিক নেতৃত্ব, আওয়ামী লীগের নেতৃত্ব যে অন্যায় অপরাধ করছে সেটা বাদ দিলেও আওয়ামী লীগে এখনো আমার ধারণা 1 থেকে 1.5 কোটি ভোটার আছে, এবং গ্রামে গ্রামে তাদের নিরীহ মানুষ হোক, শিক্ষক হোক, ছাত্র হোক, লোক আছে। আন্দোলন যখন হবে আপনি কি তাদেরকে না করবেন? আমাদের আন্দোলনে আইসেন না, তারা তো আসবেই। যখন দেখবে আন্দোলন সঠিক আন্দোলন হতেছে, ওই যে নিরীহ লোকগুলা বসে আছে, হাসিনা লন্ডনে থাকুক আর দিল্লিতে থাকুক, আওয়ামী লীগের নেতারা সব ভাগ্যে যাক, আওয়ামী লীগের গ্রামের লোকজন জয়েন করবে না? জয়েন না করলেও জনসভা করলে শুনতে আসবে না? তারা রংটা দেখবে না যে আমাদের বেলায় তোমরা যা করছিলে এখন দেখি তোমাদের বেলায় কি হয়? দেখতে আসবে, এটা তো ইতিহাসের নিয়ম। এখন আপনি একজন আইনজীবী, হাইকোর্টে বিএনপির আইনজীবীরা কি আচরণ করছে বলে আপনার মনে হয়? বিএনপির আইনজীবীরা কি করছে আমি জানি না, তবে আমি এটা জানি যে দেশে কোনো আইন নাই। আমি এটা সুস্পষ্ট বলে দিলাম, দেশে যদি আইন থাকতো, ওই যে ফারিয়া নুসরাত যে মেয়েটাকে ধরা হয়েছে, এই ধরনের কেসে যদি বিমান বন্দর থেকে আইসা একজন ওই ধরনের কর্মী, সিনেমা অথবা নাটকের কর্মী হোক আর যাই হোক, যারা সারা দেশে পরিচিত, এদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, আমি মনে করি না এইভাবে একটা দেশ চলতে পারে। এদেশে কোনো আইন নাই, এদেশে কোনো আদালত নাই, এদেশে কোনো বিচার নাই। আমি কথাটা কয়ে দিলাম, এখন বিচার চলে নির্বাহী আদেশে, এবং সেই নির্বাহী আদেশটা দিচ্ছেন আইনমন্ত্রী, তার নাম হলো আসিফ নজরুল। একদিন তাকেও এর জন্য জবাবদিহি করতে হবে। উনিই বলে দিচ্ছেন বেল দেওয়া যাবে না, যা ইচ্ছা বিচারের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে করবেন, মানে উনারে জিজ্ঞাসা করে যাতে করে। এই দেশে কোনো আইন আদালত নাই, আমি বললাম কিচ্ছুই নাই এই দেশ। সেটার পিছনে কি বিএনপির একটা বড় অবদান নাই? কারণ তাদের বিরুদ্ধে মব ভায়োলেন্সের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে একদম চাঁদাবাজির বড় অভিযোগ, একদম খেয়াঘাট থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত তাদের চাঁদাবাজি। আরে ভাই, খালি বিএনপি কে দেখেন কেন? চাঁদাবাজি বিএনপি 10,000 করে, আর 10 কোটি টাকা যে জামাত করে, ব্যাংক দখল করে, সেটা দেখেন না কেন আপনারা? চাঁদাবাজি করে যে সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস করে, যে সচিবালয়ে বৈশা জামাতের কর্মীরা আর এনসিপির কর্মীরা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা একজন ডিসি পরিবর্তন করতে 5 কোটি টাকা নেই, এগুলা দেখেন না কেন? বিএনপির একটা কর্মী না হয় 5 বছর জেল কাটছে, জেল থেকে বাইরে দেখছে মেয়ের পরনে কাপড় নাই, স্ত্রীর পেটে ভাত নাই, না হয় 10,000 টাকা চাঁদাবাজি করছে, দৈনিক নিলাম। একজন রাজনৈতিক কর্মী চাঁদাবাজি করতে পারে, কিন্তু এই চাঁদাবাজি, আর আপনি ব্যাংক লুট করে ফেললেন, ব্যাংক দখল করে ফেললেন, আপনি সচিবালয় দখল করে ফেললেন, বিশ্ববিদ্যালয়, হসপিটাল দখল করে ফেললেন, এটা কি এক হইলো? আপনারা ওইটা দেখেন না কেন? ওরা তো বেশি, এরা তো 100 গুণ বেশি করে, 100 গুণ কি আর 1000 গুণ বেশি করতেছে, ওইগুলা দেখেন না। বিএনপির কর্মী একটা ডুবা দখল করছে, বিএনপির কর্মী একটা রিক্সা স্ট্যান্ড দখল করছে, এটা দেখেন। আমাদের নেতা তো চেষ্টা করতেছে এটা থামানোর জন্য। আমরা তো 2000 কর্মীকে দল থেকে এক্সপেল করে দিছি, আমরা তো বিচারও করতেছি। না ধরেন আপনি তো বললেন বিএনপি একটা বড় দল, তাদের দায়িত্বও বেশি। একটা কথা বলি, গ্রামে একটা কথা আছে, যত কয় তত নয়। আপনি আমার এলাকাতে যান, ইতনা মিটা মনষ্ট গ্রামে চ্যালেঞ্জ করলাম, তেমন তো দেখি যদি বাইর করতে পারেন, হইতে পারে 2-1 ছেলে একটু দুষ্টামি ফুষ্টামি করে, কিন্তু এটা কিন্তু কোন ধরনের মব না। আমার কথাটা হলো, বিএনপি দোষ ত্রুটিহীন একটা দল, এটা আমি বলি না, হ্যাঁ দোষ ত্রুটি আছে, কিন্তু বিএনপি তো এখন সবচেয়ে বড় দল। 1969 সালে যখন আন্দোলন হইল, আপনি তখন হয়তো বা জন্ম হয়েছে কিনা আমি জানি না, হইল তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ দেখলো ইলেকশন হইলেই আমরা পাস করব বাংলায়, তখন সারা পাকিস্তানের মেজরিটি হইব, অতটা চিন্তা করে নাই। বঙ্গবন্ধু একদম এই লাঠি গাড়িয়া বসে রইলেন, পাড়া গাড়িয়া বসে রইলেন, ইলেকশন দিতে হবে মিস্টার ইহিয়া খান, মার্শাল্লাহ মানি না। এবং ইহিয়া খান বাধ্য হইল ইলেকশন দিতে, এবং সেইখানে দেখা গেল বাংলার মেজরিটি হইতে গিয়া আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু নৌকা মার্কায় পাকিস্তানের মেজরিটি হয়ে গেল।
কিন্তু বিএনপি দেখেন তো কত হতভাগা একটা দল, ইলেকশন হইলে এখন মেজরিটি, শুধু মেজরিটি পাবে না, 2/3 মেজরিটি পাবে। সেই দলটা কত কনস্পাইরেসির জন্য ইলেকশন করতে পারতেছে না, কত তার নেতা দেশে, মূল নেতা দেশে আসতে পারতেছে না। কি কারণে পারতেছে না আমি বলবো না, বিএনপির কত যে প্রবলেম, এতটুক ধৈর্য ধরে আসতে পারছেন না কেন? এটা তো একটা ভালো কোনো ইঙ্গিত দেয় না। কোনটা? তারেক রহমান যে দেশে আসতে পারছেন না। শিওরলি সামথিং বিহাইন্ড দিস, শিওরলি। যারা একদিন তাকে বলছে তুমি আর রাজনীতিও করতে পারবে না, দেশে আসতে পারবে না, তারা তো এখন আছেই নাকি তারা চলে গেছে? আমার ধারণা শিওরলি দেয়ার ইজ এ প্রবলেম। তো সেক্ষেত্রে যদি তারেক রহমান আসতে না পারেন তো বিএনপির নেতৃত্ব কে দেবেন? তারেক রহমান আসতেন, তারেক রহমান দিবেন, বেগম খালেদা জিয়া দিবেন। ক্রিকেট খেলায় যখন টিম খেলতে উঠে ক্যাপ্টেন যদি অসুস্থ থাকে অথবা না থাকতে পারে, তাহলে যিনি ডেপুটি কমান্ডার উনি দিবেন, ডেপুটি ক্যাপ্টেন উনি দিবেন, অসুবিধা কি? মুক্তিযুদ্ধের সময় তো বঙ্গবন্ধু ছিলেন না, কিন্তু নেতৃত্ব তো থেমে, তাজউদ্দিন নেতৃত্ব দিছে, সৈয়দ নজরুল নেতৃত্ব দিছে, উসমানী, জিয়াউর রহমান সাহেবরা, খালেদ মোশাররফ, শফিউল্লাহরা, মীর শওকত আলীরা, সিআর দত্তরা, কর্নেল তাহেররা, জলিলরা, যারা যুদ্ধ করছে, এবং এটা বঙ্গবন্ধুর নামেই তো যুদ্ধটা হয়েছে। জি, এমনি ধরেন তারেক রহমান যদি ফিরতে না পারেন, সেই ক্ষেত্রে আমরা জোবাইদা রহমানের কথা শুনতে পাচ্ছি, আমরা খালেদা জিয়া আমরা জানি তিনি অসুস্থ, তিনি আছেন, তিনি তার উপস্থিতিটা অনেক কিছু ম্যাটার করে, উপস্থিতি অনেক বড় ব্যাপার, সেটা আমরা বুঝতে পারি, কিন্তু তারপরেও কাউকে না কাউকে না দিক নির্দেশনা তো দিতে হয়। সেই ব্যাপারে কি আপনারা দল থেকে ভেবেছেন নাকি বিএনপি যে কোনো শক্তপোক্ত অবস্থান নিতে পারছে না, তার পিছনে লিডারশিপ একটা বড় কারণ অনিশ্চয়তা যে কি হবে? আপনার এই কথাটা আমি অস্বীকার করবো না। লিডার ইজ দ্য লাইট, পিপুল ইজ পাওয়ার, এটা কতদিন যাবত বলতেছে। এটা চিরদিন ফজলুর রহমান মরলে পরে থেকে যাবে যে এই লোকটা বলছিল লিডার ইজ লাইট। লাখ লাখ মানুষ থাকেও লাভ নাই, অন্ধকার রাত্রে যদি টর্চ লাইট না থাকে বা স্টিমারের যদি লাইট না থাকে, যত বড় স্টিমারই হোক সেই স্টিমার অন্ধকার রাতে চলবে না। যত বড় দলই হোক, দেয়ার মাস্ট বি এ লিডার, বিকজ লিডার ইজ লাইট, পিপুল ইজ পাওয়ার। হ্যাঁ, আপনি জুবাইদা রহমানের কথা জিজ্ঞাসা করছেন, এইটা তাদের, আমার মনে হয় এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের সিদ্ধান্তের ব্যাপার। এটা আমি কিছু বলতে পারব, এটা আমাকে দিয়ে বলাইতেও পারবেন না আপনি। তবে আমি এটা জানি জুবাইদা রহমান সিলেটের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং মানুষ তাকে খুব সম্মান করে, এটা আমি জানি। জি জি, বুঝতে পেরেছি। আপনি এর বেশি কিছু বলবেন না, আপনি বলেও দিয়েছেন। আমাকে যদি একটু বলেন আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে এবং বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে, আপনি বলছেন যে আপনি ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি যেন করিডোরে না দেন, বন্দরে না দেন বিদেশিদের হাতে, কিন্তু যেই পরিস্থিতি মনে হয় না তিনি সেটা শুনবেন। আপনার কি মনে হয় সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপির ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? সেই সঙ্গে আমি ঐক্য হবে কইয়া আপনি আমাকে আওয়ামী লীগের দালাল বানাইতে চান নাকি? এটা তো ভবিষ্যৎ নির্ধারণ করবে। এবং আমি মনে করি আওয়ামী লীগ যত ফেসিস্ট বলুক আর যাই বলুক, দেশ যখন চলে যাবে, আওয়ামী লীগের কর্মীরা যারা অপরাধ করে নাই বা যারা গ্রামে গঞ্জে আছে, হাজারে হাজারে লাখে লাখে, দেশ রক্ষা করার জন্য তারা নামতে পারে। সেই নামার পক্ষে যদি স্লোগান এক হয়ে যায়, বিএনপির সাথে হইতেও পারে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, আমার দেশ আমি দেব না। অথবা বিএনপির বোন বলতে পারে ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, আবার আওয়ামী লীগের মাও বলতে পারে ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, আমার দেশ বাঁচাও। জি জি জি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে প্রথমে বিএনপি কে দেখছিলাম তারা শক্ত অবস্থান নিয়েছে, তারা বলছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে নয় তারা, কিন্তু যখন নিষিদ্ধ হয়ে গেল তখন তারা বললো এটা তারা স্বাগত জানাচ্ছে। আপনার এবং আমরা দেখছি যে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের আইনজীবীদেরকে জামিন দেওয়া হচ্ছে না, আওয়ামী লীগপন্থী আইনজীবীদেরকে জামিন দেওয়া হচ্ছে না, এমনকি তাদেরকে মব ভায়োলেন্স করে পেটানো হচ্ছে।
ফলে বিএনপি একটা একটা কি বলবো এটিকে, যে তারা তারা জানে না আসলে তারা কি করছে। তারা তাদের মানে একদিকে একবার বলছে যে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, আবার অন্যদিকে তারা আওয়ামী লীগের আইনজীবীদেরকে বাধা দিচ্ছে, হ্যাঁ, রাস্তাঘাটে কর্মীদেরা বের হওয়ার চেষ্টা করলে তারা মারছে। এইভাবে কি দেশ রক্ষা করা যাবে? আপনি শাহ আব্দুল করিমের নাম শুনছেন? নিশ্চয়ই, আমার প্রিয় বাউল সম্রাট। সেই বাউল সম্রাটের দুইটা কথা আপনি শুনেন। একটা জায়গাতে আছে, দিন হতে দিন আসছে যে কঠিন, করিম দিনহীন কোন পথে যাইতাম। এটা শেষ কথা। এর আগের কথাটা হইল, মানুষ ছিল সরল, একই গান, ছিল ধর্মবল, এখন সবাই পাগল, বড় লোক হইতাম। কথাটা খুব সাধারণ, কিন্তু কথাটা লক্ষ্য করেন, মানুষ ছিল তখন সরল, ছিল ধর্মবল, ওই যে আগে কি সুন্দর দিন কাটাইতাম। মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল, বড় লোক হইতাম। আর শেষ কথাটা হইল, দিন হতে দিন আসিছে কঠিন, করিম দিনহীন কোন বনে যাইতাম। আমি হইলাম করিম দিনহীন, দিন থেকে দিন কঠিন আইছে। আওয়ামী লীগের যখন 15 বছরের ফ্যাসিস্ট শাসন ছিল, বিএনপির একজন উকিল জেলে থাকতো না। আমি এটা বললাম, বিএনপির এরা আমাকে ভুল বুঝবে, একজন উকিল কোনোদিন জেলে থাকে নাই। যখনই গিয়ে উকিল দাঁড়াইছে, সুপ্রিম কোর্টের কোন উকিল গিয়ে দাঁড়াইছে জজদের সামনে, আমরা গিয়ে দাঁড়াইছে, মাই লর্ড উনি তো লয়ার, ইয়েস বেল, ইয়েস বেল। আমার কথাটা কি আপনি বুঝছেন? এটা কিন্তু আওয়ামী লীগের আমলে বিএনপির কোন উকিল জেলে যায় নাই। আমি এটা বললাম যদি, কিন্তু এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের উকিলরা জেলে যাচ্ছে, কারণ আওয়ামী লীগের উকিলরা তো ফ্যাসিস্ট, তো এদের পাপটা একটু বেশি, কিছু খাইটা পাপটা একটু মোচন করে আসো, এটা হয়তো আমরা মনে করতেছি আর কি। এই কারণে বেল পাইতেছে না। এটা বেলের মাঝে এখন আর কোনো আইন নাই। না না না, এখন তো শুধুমাত্র বেল পাইলো না, এটা একটা মানে আদালতের ভেতর থেকে একটা বিষয়, আর বাইরে থেকে যেমন ধরেন বিজয় 7 নম্বর কোর্টে বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজলের জুনিয়র এবং অ্যাডভোকেট ইব্রাহিম খলিলের নেতৃত্বে মব ভায়োলেন্স হয়েছে বলে অভিযোগ কিন্তু রয়েছে, এবং বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা দেখেছি। এরা এত জুনিয়র যে এদের দিকে তাকানোর সময় আমার নাই। এরা এত জুনিয়র, কাদের উপর দোষ যাচ্ছে? আমার এত জুনিয়র আমার নাই, তবে বিএনপিতে সব তো আর একরকম না। সব জায়গাতেই ধৈর্যশীল, অধৈর্য, ভালো মন্দ সব জায়গাতেই আছে। আমার ধারণা বিএনপির আইনজীবীদের মধ্যে ভালো লিডারশিপ আছে, এবং এক সময় জিনিসটা রিভাইজ হবে। কারণ আওয়ামী লীগের আমলে বিএনপির কোন আইনজীবী জেলে ছিল, কেস হয়েছে আইনজীবীদের নামে, অনেকের নামে, এখনো যারা নেতা তাদের নামে, সবার নামে কেস হয়েছে, আমার নামেও হয়েছে। আমি নির্বাসনে রয়েছি, কিন্তু যখনই আমার কথাটা হাইকোর্টে গেছে তখনই বেল। আমি ফজলুর রহমান, আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা ছিল, হাইকোর্টে গেছে পরেই বেল। সুপ্রিম কোর্টে অ্যাপিলের ডিভিশনে যখনই আপিলে গেছে, সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ লিখে দিছে, উই নো ফজলুর রহমান, হি ইজ এ লয়ার, সো হি ইজ এনলার্জড অন বেল। শেষ। এটা ছিল। এখন কেন হচ্ছে না? আমার মনে হয় এক সময় হবে, এবং হওয়া উচিত। এমনিতে আপনি জানেন যে বাংলাদেশে মানে প্রতিদিনই এই রাত যত, আমি বলি রাত যত বাড়তে থাকে, নানান রকম কথা তখন উঠতে থাকে। হ্যাঁ, তো প্রতিদিনই বাংলাদেশে রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনেক রকম খবর ওরে। এর মধ্যে একটি খবর প্রতিদিনই আসে, এই আজকেই জরুরি অবস্থা জারি হয়ে যাচ্ছে, এই আজকেই মার্শাল্লাহ, বাংলাদেশে মার্শাল্লাহ হবে না কিন্তু জরুরি অবস্থার কথাটা খুব শোনা যাচ্ছে, সেনা সমর্থিত নতুন সরকার আসতেছে। যদি এরকম একটা ঘটনা হয়, বিএনপি কি ভূমিকা নেবে? তারা কি সেনা সমর্থিত সেই সরকারকে স্বাগত জানাবে? আমি যতটুকু শুনছি, কালকে আমার কানে যেটা আসছে বা আমার ইনফরমেশন হলো, জরুরি অবস্থা হোক বা না হোক, আর্মি এদেশে ইনএভিটেবল, তাদের প্রয়োজন অবশ্যম্ভাবী, এবং তাদের সিদ্ধান্ত হবে ফাইনাল। এবং গতকাল বোধহয় তারা একটা সিদ্ধান্ত নিছে যে আমরা যে ডিসেম্বরে ইলেকশন চাইছি, উইল সি দ্য লাস্ট টু হোল্ড দ্য ইলেকশন উইদিন ডিসেম্বর। আমি এটা যতটুকু শুনছি, আই মে বি রং, কিন্তু এটা বোধহয় ভুল হবে না আমার শোনাটা। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? যতই করো, আর এর বাইরে গেলে যদি দেখা যায় যে আর্মির শক্তির বাইরেও আরো শক্তি এখানে আইসা গেছে, আন্তর্জাতিক শক্তি, সেইটা তখন বোঝা যাবে যে দিস ইজ নট মাই কান্ট্রি, এটা আমার দেশ না, আমার দেশের সিদ্ধান্ত আমি নেওয়ার মালিক না।
বা এই দেশের জনগণ নেওয়ার মালিক না। থ্যাংক ইউ। শেষ করবো, দেন শেষ প্রশ্ন। আপনি যে বললেন বিদেশি শক্তি যদি আইসা পড়ে, হ্যাঁ, তো আমরা তো দেখছি যে আইসা পড়ে না, এই যে আসছে, এই যে প্রতিদিন আছে বিদেশি, নামটা আমি বলবো না, আমার মারিয়ে ফেলবো, আমি তো তাড়াতাড়ি মরতে চাই না। না মারা যাওয়া যাবে না এখন। যারা আসতে পারে তারা আসতেছে ঠিকই, একদিন স্লোগান দিতাম, যারা আসতে পারে তাদের কিন্তু আইসা গেছে। যারা একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে সেন্ট মার্টিন দ্বীপ চাইছিল, বঙ্গবন্ধু বলছিল আমি 1 ইঞ্চি জায়গাও দিব না, স্বাধীনতা হোক বা না হোক। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করে। তারা একদম প্রতিদিন 2 জন 4 জন করে আসতেছে, তাদের নামগুলো এতক্ষণ আমার সামনেই ছিল, পাতাটা কই পড়ে গেছে। তারা আজকেও 4 জন আছে এবং তারাই এই দেশে এখন সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করতেছে বা সিদ্ধান্ত দিচ্ছে। কাজে আমার মনে হয় কি যেন হচ্ছে, কোথায় যেন কি হচ্ছে। ওই যে আমি বলতেছি, একে তৈলে আমার দেশের কালো রবার্ট ক্লাইভরা আছে, কালো রবার্ট ক্লাইভের মধ্যে খলিলুর রহমান সাহেব আমেরিকার নাগরিক, আলী রিয়াজ ডক্টর আমেরিকার নাগরিক, এরকম আমেরিকার নাগরিকরা আছে, এরা হলো কালো রবার্ট ক্লাইভ। আর সাদা রবার্ট ক্লাইভরা প্রত্যেক দিনই আসতেছে। আমি জানি না আমার দেশের অবস্থা কি হবে। তো এইগুলো নিয়ে আপনাদের হাই কমান্ডের সঙ্গে কথা হয় না? আমি নির্দেশ শুনি, শুধু দল যা নির্দেশ দেয় আমি শুধু তাই শুনি। হাই কমান্ডের সিদ্ধান্ত হয় আমাদের দলের স্থায়ী কমিটিতে, তারেক রহমান সাহেব মিলে স্থায়ী কমিটি একটা আছে, সেখানে হয়, তাদের সিদ্ধান্তটা আমি শুনি। আমি সিদ্ধান্তের মালিক না, আমি হলাম সিদ্ধান্ত বহন করার মালিক, কামলা। তো ভবিষ্যতে কি আওয়ামী লীগ বিএনপির ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা দেখেন? আমি এখন পর্যন্ত তা দেখি না। আমি একটা কথা একটু আগে বলে গেছি, নেসেসিটি অফ দি নেশন নোজ নো বাউন্ড। কিন্তু আমি ওই প্রশ্নের উত্তর পাইনি যে সেনাবাহিনীকে বিএনপি কিভাবে গ্রহণ করবে। সেনাবাহিনী যেটা বলতেছেন আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমি প্রতিদিন যেটা দেখতেছি মনে খুব কষ্ট। এর মধ্যে দেখা যায় সেনাবাহিনীর মধ্যে ক্ষুদ্র হোক বড় হোক, তাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন বিভিন্ন জায়গাতে আছে। কাজে প্রতিদিন বেরোচ্ছে এ অ্যারেস্ট হয়েছে, অমুক জেনারেল অমুক কানে গেছে, এইটা আমার দেখার কথা ছিল না। আমি আমার দেশের সেনাবাহিনী ওয়ান ইউনাইটেড একদম দি ওয়াচম্যান অফ সভারেন্টি, এটা থাকুক, এটি আমি চাই। সেনাবাহিনীর ব্যাপারে আমি কোনো কথা বলবো না, তবে সেনাবাহিনী দায়িত্বশীল কাজ করছে বলে আমি মনে করতেছি, দায়িত্বশীল কাজ করতেছে।